বাক্য দুটোকে খেয়াল করি। আমরা এই বাক্য দুটোকে করার সাথে সাথে এখানে অনেকগুলো ইনফরমেশন, গ্রামার সম্পর্কিত ইনফরমেশন বা তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা এই বাক্যটির মধ্যে আসি। তমা এবছর পরীক্ষা দিবে। বাক্যটি দেখলে বোঝা যাচ্ছে যে তমা কিন্তু এখনো পরীক্ষা দেয়নি, এবছর দিবে। তার মানে এটি ফিউচারের মধ্যে পড়তেছে, যে ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ, অর্থাৎ দিবে। তবে এখানে একটি মজার বিষয় হচ্ছে, যদিও বাক্যটি ফিউচারে পড়ছে, তবে এটি কিন্তু একেবারে নিকটবর্তী ফিউচার, অর্থাৎ একেবারে ফিউচার মানে ভবিষ্যৎ, অর্থাৎ নিকটবর্তী ভবিষ্যৎ। খুব কাছাকাছি হয়তো তমা পরীক্ষা দিতে যাচ্ছে বা দিবে। তমা আগামীকাল ঢাকা যাবে, এটিও যদি আমরা দেখি যে এখনো যায়নি, যাবে, এটিও ফিউচারে রয়েছে এবং এটিও নিকটবর্তী, অর্থাৎ খুব কাছাকাছি একটি ভবিষ্যৎ। তো এটি আমরা নিশ্চিত হয়েছি। আর এই বাক্যের মধ্যে যদি ভার্ব খুঁজি, সেটি হচ্ছে পরীক্ষা দেওয়া। আমরা যদি একটু খেয়াল করি, পরীক্ষা দেওয়ার ইংরেজি হচ্ছে সিট ফর, অথবা এই পরীক্ষা দেওয়ার ইংরেজি আমরা, এটি কিন্তু ভার্ব, পরীক্ষা দেওয়া, এটি সিট ফর ভার্ব, এর অর্থ হচ্ছে পরীক্ষা দেওয়া। আমরা আরেকটি ইংরেজি ব্যবহার করতে পারি এই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, সেটি হচ্ছে অ্যাপিয়ার অ্যাট। এই অ্যাপিয়ার অ্যাট দুটি শব্দের সাথে একটি করে প্রিপোজিশন রয়েছে। সিট ফর অথবা অ্যাপিয়ার অ্যাট এর মানে হচ্ছে পরীক্ষা দেওয়া। ওকে, আমরা এখানে এই জিনিসটি খেয়াল করলাম। আর আরেকটি জিনিস যদি আমি বলি, সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটি দেখব, এই বাক্যের মধ্যে যদি আমরা ভার্ব খুঁজি, সেক্ষেত্রে আমরা কোন ভার্বটি খুঁজে পাবো? এই যে পরীক্ষা দেওয়া, আরেকটি কি বললাম যে তমা আগামীকাল ঢাকা যাবে, এখানে ভার্ব হচ্ছে যাওয়া। যাওয়া ইংরেজি কিন্তু আমরা জানি গো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। তো যাবে মানে এটি এই ভার্বেরই অন্য একটি ফর্ম, অর্থাৎ ফিউচার ফর্মটি এখানে বোঝানোর জন্য যাবে লিখেছে। তবে বলেছিলাম বাক্য দুটো কিন্তু নিকট ভবিষ্যৎ। তো এখন আমি এই বাক্যটির ইংরেজিতে রূপান্তর করতে গেলে, এই তমা এবছর পরীক্ষা দিবে, তো জেনারেলি আমরা সাধারণভাবে যদি বলি, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে তমা। আর আগেই বললাম এটি ফিউচার, সেই জন্য যদি আমি লিখি, ফিউচার বললে আমরা একটি কৌশল অবলম্বন করব, সেটি হচ্ছে শেল বা উইল আমরা লিখতে পারবো। যেহেতু তমা থার্ড পারসন আছে, আমরা উইল দিব। আর উইলটি বর্তমানে সকল পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা যায়, তমা উইল। এরপর ভার্বের প্রেজেন্ট ফর আমরা ব্যবহার করব সিট ফর অথবা অ্যাপিয়ার অ্যাট, অ্যাপিয়ার অ্যাট। এইবার এই যে সিট ফর বা অ্যাপিয়ার অ্যাট দিয়েছি, তারপরে এ বছর, অ্যাপিয়ার অ্যাট পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যেহেতু বলছি, যে অ্যাপিয়ার অ্যাট আমরা লিখব দ্য এক্সামিনেশন, এক্সামিনেশন, অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সামিনেশন এ বছর, দিস ইয়ার। আরেকটি মজার বিষয় হচ্ছে, এই বাক্যটিকে কিন্তু আমরা, যেহেতু এটি নিকটবর্তী ভবিষ্যৎ বোঝানো হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এই বাক্যটিকে যেই কাজটি করতে পারি, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু এই বাক্যটি করতে পারবো। তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের যদি আমি বাক্যটি করি, সেক্ষেত্রে হবে তমা। প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম অনুসারে আমরা যে কাজটি করতে পারবো, অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর নিয়ে আসতে হবে। আমরা এনেছি ইজ, কেন আনলাম? এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এরপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব। যেহেতু পরীক্ষা দিবে, পরীক্ষা দিবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি, অর্থাৎ পরীক্ষা দিতে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা গুইং লিখে নিতে পারি, যে তমা ইজ গুইং, তমা ইজ গুইং টু। এইবার আমরা এই ভার্বের ক্ষেত্রে একটা টু বসিয়ে দিয়েছি, যেহেতু আমরা গো নামক একটি ভার্ব আগে লিখে ফেলেছি। তমা ইজ গোয়িং টু অ্যাপিয়ার অ্যাট, এটি এখানে আমরা মূল ভার্ব হিসেবে ব্যবহার করিনি, যেহেতু সে পরীক্ষা দিবে মানে পরীক্ষা দিতে যাচ্ছে। আগেই বলেছিলাম এটি কোথায় থেকে আসলো, এই যে বললাম যে নিকটবর্তী ভবিষ্যৎ বুঝালে আমরা এই অংশটিকে ব্যবহার করতে পারবো, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। সো লিখেছি তমা ইজ গোয়িং টু, এখানে যদিও গো বা যাওয়া নামক এমন কোনো শব্দ নাই, তবে এই গো মানে হচ্ছে ওই যে পরীক্ষা দেওয়াটা, চলমান নিকটবর্তী ভবিষ্যৎ, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি।
তমা ইজ গোয়িং টু অ্যাপিয়ার অ্যাট, এরপর বাকি অংশটুকু এইভাবে লিখব, দ্য এক্সামিনেশন দিস ইয়ার, এই অংশটুকু ফুললি এটার মতো থাকবে। তো আমরা এই দুটোর যে কোনো একটি দিয়ে কিন্তু বাক্যটি করতে পারবো। আবারও বলছি, আপনি শিখতে চাইলে অবশ্যই সময় কিছুটা ব্যয় করতে হবে। দ্বিতীয় বাক্যটির মধ্যে যদি প্রথমভাবে আসি, তমা আগামীকাল ঢাকা যাবে, সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট হিসেবে আমরা লিখব তমা। আবার কি বলেছিলাম যে ভবিষ্যৎ বা ফিউচার বোঝালে আমরা কিন্তু ভার্ব এর আগে একটি শেল বা উইল লিখে নিব। উইল কেন লিখেছি প্রথম বাক্যের মধ্যে বলেছি। যাওয়া ইংরেজি হচ্ছে গো, আমরা লিখেছি তমা উইল গো, তমা যাবে। এবার ঢাকা, তো যেহেতু কোথাও যাওয়া বোঝাতে আমরা একটি টু ব্যবহার করব, ঢাকা। এবার আগামীকাল, সেক্ষেত্রে আমরা টুমরো লিখব। এই বাক্যটিকে যদি আমরা অন্যভাবে করি, ওই যেটি আমরা বলেছিলাম যে নিকট ভবিষ্যৎ বোঝাতে, তবে মূল কথাটি হচ্ছে, এখানে আরও একটি ইনফরমেশন দিয়ে রাখি, নিকটবর্তী ভবিষ্যৎ বোঝানোর জন্য আমরা মাঝে মাঝে যেই কাজটি করতে পারি, এই যে গো ভার্ব, আর একটি হচ্ছে এখানে আমরা দ্বিতীয়টি দিয়ে যেটি ব্যবহার করেছি, এই যে গো ভার্বটি, এবং কাম অথবা গো এই ভার্বের সাথে আমরা কিন্তু, বা এই ভার্বগুলো থাকলে আমরা সেটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে পারি। আমরা কিন্তু একটু তথ্য দিলাম যে গো অথবা কাম ভার্বের ক্ষেত্রে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে পারি, অর্থাৎ এই টেন্সেও করতে পারি। তো তমা আগামীকাল ঢাকা যাবে, এটারে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে করি, সেক্ষেত্রে সাবজেক্ট হিসেবে তমা বসবে, আমরা বসিয়েছি। এরপর আমাদেরকে একটি অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, সেটি হচ্ছে অ্যামিজার, তোমার সাথে ইজ কেন হয়েছে দেখিয়েছিলাম। এরপর আমরা যেহেতু ঢাকা যাবে বলছে, যাওয়া ইংরেজি গো, আমরা সাথে গোয়িং লিখব। কারণ কি, কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্বের পর মূল ভার্বের সাথে আইএনজি। তমা ইজ গোয়িং টু ঢাকা, তমা ইজ গোয়িং টু ঢাকা। এবার টুমরো আমরা এই শব্দটি লিখে দিব এখানে। আশা করব একটু সময় নিয়ে দেখলে সবাই সুন্দরভাবে বুঝতে পারবেন।